Pish, but safe and wide of the fielder. Perfectly positioned and takes him to his 50. কুশল পেরেরার 50-তে প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে 6 উইকেটের সহজ জয় শ্রীলঙ্কার। চলতি সিরিজ থেকেই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা অধিনায়ক মাশরাফির। This T20 series is going to my last race for Bangladesh cricket. All the supporting fans those have been really supporting and praying for me last 15-16 years. সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ ভক্ত সমর্থকদের। টি-20 থেকে এই মুহূর্তে মাশরাফির অবসর নেওয়ার যে সিদ্ধান্তটা উনি নিছে আসলে এটা ঠিক করেনি। উনি কি ওনার আবেগে আপ্লুত হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে? ওনার মতো টাইগার প্লেয়ার, অ্যাকচুয়ালি বাঘের বাচ্চা প্লেয়ার ইমাজিন করা ইম্পসিবল একটা ব্যাপার। মাশরাফি থাকা অন্যরকম একটা শক্তি, অন্যরকম একটা, ঠিক আছে, মানে উজ্জীবিত একটা প্রাণ। মাঠ ও মাঠের বাইরের বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। দর্শক, বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন এনটিভির বিশেষ প্রতিনিধি বর্ষণ কবির। বর্ষণ ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আমরা এই ম্যাচ নিয়ে কথা বলবো, তার আগে আজকের ম্যাচ রিপোর্টটি দেখে আসি। শুরুতেই শ্রীলঙ্কা বাংলাদেশ টি-20 সিরিজের খবর। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে সিরিজের প্রথম ম্যাচে দাপুটের জয় তুলে নিল শ্রীলঙ্কা। ম্যাচের শুরু থেকে টি-20 থেকে অবসরের ঘোষণা দেয়া মাশরাফি এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু লঙ্কানদের দারুণ বোলিংয়ে খুব একটা সুবিধা করতে না পারা বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে মাত্র 155 রান। জবাবে কুশল পেরেরার 77 রানে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। This T20 series is going to my last race for Bangladesh cricket. ম্যাচের আগে ম্যাচের এমন ঘোষণা একরকম বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল টাইগার সমর্থকদের কাছে। ব্যাপারটি কলম্বোর আকাশও মানতে পারেনি। বৃষ্টির কান্নায় তাই খেলা বন্ধ থাকলো 40 মিনিট। যখন শুরু তখন প্রথম ওভারের মালিঙ্গা ঝড়ে ভেঙে পড়ে তামিমের স্ট্যাম্প। মালিঙ্গার একটি ওভারেই বেশ কিছু ঘটনার ছবি দেখা গেল। সাব্বির ঠিকভাবে খেলতেই পারেননি, আর সম্মত ক্যাচ তুলে দিয়েছিলেন হাতে। তবে নতুন জীবন পেয়ে সিংহের আতঙ্ক তাড়ালেন বাঘ রূপ ধারণ করা ওই সাব্বির ও সৌম্য সরকাররা। উড়িয়ে আর গড়িয়ে লঙ্কান বোলারদের বল একের পর এক পাঠাচ্ছিলেন সীমানা পেরিয়ে। কিন্তু ওই যে ক্ষণে ক্ষণে রং বদলায় টি-20 ক্রিকেট, তাই যেন মঞ্চস্থ হলো আরেকবার। 5 ওভারে যেখানে 1 উইকেটে 57 রান, মুহূর্তে স্কোর হয়ে গেল 3 উইকেটে সেই 57 রান। সাব্বির 16 রান ও সৌম্য ফেরেন 29 রান করে। আশার সলতে জ্বলবে কি তখন মুশফিক আর সাকিবের ব্যাটে? না, পারেননি দুজনের কেউই। 82 রানে নেই 5 উইকেট, ওভার বাকি তখনও 9টি। বড় স্কোরের সম্ভাবনা ফিকে। তবে মাহমুদুল্লাহ ও মোসাদ্দেকের ছোটখাটো ঝড়ে 150 পার করে বাংলাদেশ। মাহমুদুল্লাহ 31, মোসাদ্দেকের 34 আর ম্যাচের 9 রানে প্রতিপক্ষকে 156 রানের টার্গেট দেয় টাইগাররা। লঙ্কানদের ওপেনিং 2 ব্যাটসম্যান বাহাতি, তাই মাশরাফি বল তুলে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে। কিন্তু প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পারেননি। শুধু তাই না, পাওয়ার প্লের 6 ওভারে তাসকিন, মাশরাফি, মুস্তাফিজ, সাকিবদের বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে 57 রান তোলে 2 লঙ্কান ওপেনার কুশল পেরেরা ও থারাঙ্গা। 24 রান করা লঙ্কান অধিনায়কের উইকেট তুলে নেন মাশরাফি, তারপরেই ফেরান মুনাবিরাকে। কিন্তু তাতে তেমন কোনো প্রভাব পড়েনি লঙ্কানদের। 4 ওপেনারের এই দলে ওপেনিং এর সুযোগ পেয়ে পেরেরার ইনিংস সেরা 77 রানে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। মাকসুম আলম খান, সময় সংবাদ। দর্শক, টি-20 সম্ভাব্য ক্যাপ্টেন হতে যাচ্ছেন সাকিব আল হাসান, এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তো সবকিছু নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আগেই জানিয়েছিলাম আছেন এনটিভির বিশেষ প্রতিবেদক। তো বর্ষণ ভাই, আসলে কেমন দেখলেন আজকের ম্যাচটা? বাংলাদেশ হেরে গেল প্রথম ম্যাচটাতে। আজকে প্রথমটা একটু শুরু করি রেকর্ড দিয়ে। আসলে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার প্লেতে বাংলাদেশের এর আগে যে রেকর্ডটা ছিল 54 রান, সেটা কিন্তু আজকে দ্বিতীয় উইকেট জুটিতে সাব্বির আর সৌম্য ব্রেক করেছেন, 58 রান মতো নিয়েছেন। তো সবকিছু সেট ছিল। তামিম যে ইনিংসে দ্বিতীয় বলে চলে গেলেন, তারপরও কিন্তু এই প্রভাবটা দুজনের ব্যাটিংয়ে দেখা যায়নি। মানে যতক্ষণ খেলছিলেন ততক্ষণ দাপটেই খেলছিলেন। টি-20 আসলে এইভাবেই খেলতে হয়। কিন্তু কখনো কখনো গিয়ারটা থার্ডে না থেকে সেকেন্ডেও রাখতে হয়, ক্লাচে পা দিতে হয়, ফার্স্ট গিয়ারে রাখতে হয়, সিঙ্গেল করতে হয়। তো সেই জায়গাতে সাব্বির করতে গিয়ে ব্যর্থ হলেন, রান আউট হলো। এবং এই যে মোমেন্টামটা শিফট হয়ে গেল, এখান থেকে কিন্তু একই রানের মধ্যে 4 বলের ব্যবধানে ছিল, 2 জন ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। এবং এইখান থেকে মুশফিকের ওরকম মানে খুবই আনক্যারেক্টারিস্টিক কি বলবো ওই সময়ের
ওই Batting টা। শট খেলার কোনো কারণ নাই। আবার সাকিবেরও তাই, মানে পুরো কথাই ছোট করে যদি বলতে চাই, ব্যাটিংটা আসলে যেরকম হওয়ার কথা ছিল তেমন হয়নি। এটা আরো বড় একটা স্কোর হতে পারতো 180+। তাহলে আমরা হয়তো বা ম্যাচটা যেভাবে আমরা বলছি যে হারলো বাংলাদেশ, খুব সহজে হেরে গেল, ওদের পারফরমেন্সে চিত্রটা হয়তো একটু অন্যরকম হলেই হতে পারতো। মানে মোট কথা বলা যেতে পারে যে ওই মিডল অর্ডার যে কলাপসটা সেখানে যেটা ছিল মুশফিকের আউটটা, এটাই বলা যেতে পারে যে আসলে মুশফিক সাকিব দুজনই আসলে, মুশফিকের ব্যাপারটা, মুশফিক টানা 3 ইনিংসে ব্যর্থ হলেন, যেটা আসলে সাধারণত তার সঙ্গে কতটুকু যায় সেটা পরিসংখ্যানই বলতে পারবে। আর সাকিব কিন্তু টি-20 টেস্ট বা ওয়ানডে প্রথম থেকেই চড়াও হয়ে খেলবেন, এটা তার ক্যারেক্টারের, তার মানে নেচারটাই এরকম। কিন্তু আজকে হলো না, কেন জানি হলো না। মানে উনি কাট শটটা খেলতে গেলেন, বল একটু থেমে আসলো না, উনি একটু আগে চালিয়ে দিলেন, এটাই বুঝলাম না। বা আপিস উনি একটা- যেটা চেষ্টা করলেন সেটা হলো না, কাভার দিয়ে চেষ্টা করলেন বের করতে গেল পয়েন্টের দিকে। তো সব মিলিয়ে আসলে প্রথম দিকে যাদের উপরে বাংলাদেশের ভরসার কথা, যে পাওয়ার হাউস আমরা বলি যে 3, মানে সাকিব, সাকিব, তামিম তামিম, এন্ড মুশফিক, মুশফিক। এই তিনজনই আজকে ব্যর্থ, যার পুরো রিফ্লেকশনটা আজকে আমরা দেখলাম বাংলাদেশ স্কোর বোর্ডে। মানে খুব সহজে আমরা একটা হ্যাঁ, একটা মানে রানটা 154 এর মানে 55 এর যে টার্গেট, যেটা মনে হচ্ছে যে 8 করে হলেও 160 হতো, সেটা অনায়াসে হয়তো বা 9 কাছাকাছি হয়ে যেতে পারতো যদি একটা মাঝখানে উইকেটে মানে একটা থিতু হতো, তাহলে মোসাদ্দেক বা মাহমুদুল্লাহ এতটা অ্যাঙ্করিং এর টাইপ ইনিংস খেলতেন না, একটু হয়তো বা স্ট্রাইক রোটেশন করতে করে পারতেন। করে। রোশন ভাই, বাংলাদেশ তো হেরেছে, এটা অবশ্যই দুঃখের ব্যাপার। তবে আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় বলা যেতে পারে আজকে হচ্ছে মাশরাফির যে অবসরের যে ব্যাপারটা। আসলে ব্যাপারটা খুব সারপ্রাইজিং, কারণ গতকালকেও সাধারণত আমরা এরকম অবসরের ঘোষণাগুলো কখন দেখি, কিছুদিন আগে থেকে আলোচনাটা হয়। এই ব্যাপারটা কিন্তু আমরা আলোচিত কিনা না আলোচিত একটু পরে আসছি ব্যাপারটাতে, কিন্তু সাধারণত এরকম মাঠ থেকে অনেক ক্রিকেটার বাংলাদেশের বিদায় বলার সৌভাগ্য হয়নি। সেদিক থেকে কিন্তু মাশরাফি হয়েছে আমরা বলছি, কিন্তু এইভাবে কিনা টস করার সময় একটা লোকের কাছ থেকে যদি জানতে হয় যে উনি আজকে থেকে বা এই সিরিজের পর থেকে আর টি-20 বর্ষণ ভাই, আমরা আবারও আলোচনায় ফিরবো। মাশরাফি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন করছে, সেটা একটু আমরা দেখে আসি। To be honest, I never enjoyed that format when T20 started. I played five World Cup, but I never enjoyed because maybe because of my injuries and others. This format is very quick and sharp, so you don't get enough chances to warm up your body with my legs, so it's very hurting. And but still I keep going because cricket board was respecting me as a captain, and I was trying really hard to build this team as much as I can, and I don't know how much I did, but it was really pleasure to become as a captain for T20, and playing for Bangladesh and playing with some beautiful lads. It was really pleasure. Any more English question? এখন সবকিছু আপনার ছাপিয়ে গেল, আপনার শুরু সিদ্ধান্ত, আপনি এই আজকে যে অবসর সিদ্ধান্তটা দিলেন কতটুকু ভাবনা চিন্তা করছেন? না, এটা একটাই চিন্তা যে ছেড়ে দিব, এটাই চিন্তা ছিল মাথায়। হয়তো বা আচমকা ডিসিশন নিয়েছি, এটা ঠিক। কিন্তু এর পেছনে ধরেন অত বিরাট কিছু আমি চিন্তা করিনি। যদি বলেন যে কেন, আমি বলবো যে এত বেশি চিন্তা করিনি, জাস্ট মনে হয়েছে যে আমি আর T20 খেলতে চাই না, এটাই। Any more questions? না, এই মুহূর্তে না, কারণ আমি আগেও অনেকবার বলেছি কোনো কিছু আমি প্ল্যান করে করি না। তো আমার সামনে যেটা মনে হয় আমি সেটাই ডিসিশন নিই। অবভিয়াসলি এই ডিসিশনটা অনেক কঠিন, কারণ এটার সাথে পরিবার জড়িত থাকে, বন্ধু বান্ধব থাকে, টিমমেটস থাকে, অবভিয়াসলি আপনারা আছেন, তারপর আরও অনেকেই আছে। সো ডিসিশনটা এত সহজ না, বাট তারপরেও নিতে হবে যখন হয়তো বা 2 দিন পরে নেওয়া আর আজকে নেওয়া একই কথা। সো আমার কাছে মনে হয়েছে তাই নিচ্ছি। যেটা আগেও বললাম যে আপনি বাংলাদেশের হয়ে খেলবেন, খেলছেন, যে কোনো ফরম্যাটই হোক, আপনি যখন আপনার চিন্তা করবেন আপনি জার্সি উঠিয়ে রাখবেন, এটা অলওয়েজ ডিফিকাল্ট ডিসিশন নেওয়া। বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে, যেটা আমি বললাম আগেই,
যখন একটু পিছিয়ে তাকাই আমি দেখলাম যে রুবেল হোসেন এখন টি-20 স্কোয়াডে নাই। আমার আই ডু বিলিভ যে ওর ফার্স্ট 11-এই থাকা উচিত ছিল, কারণ লাস্ট 2টা টি-20 তো 7 উইকেট। তো সিম্পলি ও আমার কারণেই থাকতে পারিনি, কারণ আমি ক্যাপ্টেন, হয়তো বা আমি আজকে যদি ক্যাপ্টেন না থাকতাম ও খেলতে পারতো, এবং আমার থেকে ওর পারফরমেন্স যেহেতু ভালো, সো আমি মনে করি ওর খেলা উচিত। সো সিম্পলি আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট টাইম আমাদের ইয়াংস্টারদের গ্রো করা, তাদেরকে বিগ স্টেজের জন্য, লাইক টেস্ট ম্যাচ, ওয়ানডের জন্য তারা যেন প্রস্তুত হতে পারে আস্তে আস্তে। তো এটা আসলে একটা মাথায় কাজ করেছে। সরি, আমি না, আমি আগে বললাম আমি এত চিন্তা করে কিছু কাজ করি না। আমি ওয়ানডে স্টিল এনজয়। আমি আগেও বললাম টি-20 আমি কখনোই এনজয় করিনি আমার ক্যারিয়ারের কখনোই, কিন্তু ক্রিকেট বোর্ড যখন আমাকে ক্যাপ্টেন করেছিল তখন আমার ইচ্ছা ছিল একটা জিনিস, যে টিমটাকে বিল্ড করার। সেটা আগেও বলেছি, সেটা যতটুকু পেরেছি আমি জানি না, বাট ইট ওয়াজ রিয়েলি অনার টু প্লে বাংলাদেশের হয়ে। বাংলাদেশের টি-20-র একজন ক্যাপ্টেন ছিলাম, হয়তোবা লাস্ট ম্যাচে যদি আল্লাহ বাচ্চা রেখে ইনশাল্লাহ করবো। সো এটার পরে আমার পাওয়ার আর কিছুই নাই। সো আমি মনে করি যে আমি আসলে কোনো কিছু আলাদা করে কনসেন্ট্রেশন করার জন্য না, কিছু নতুন প্লেয়ার আসছে, যেমন আজকে দেখলেন সাইফুদ্দিন, এরা আরও ফ্রিডম নিয়ে খেলতে পারবে একটা জায়গা ফাঁকা হলে। সো আমার কাছে মনে হয় যে সামনে আবার ওয়ার্ল্ড কাপ আছে, টি-20, সো তারা এখন থেকে প্রস্তুত হতে পারবে খুব ভালোভাবে। অ্যাটলিস্ট 2-2.5 বছর সময় পাবে তারা, তাদের কিভাবে প্রোগ্রেস করবে তাদের খেলাটাকে, সো তারা আরও সময় পাবে। দেখেন, আমি এখনো জানি না কে হবে, বাট যেই হোক, মাই বেস্ট উইশেস তার সাথে থাকবে। আমার দোয়া থাকবে অবশ্যই, আমার পরিবারের দোয়া থাকবে পুরো টিমের প্রতি এবং তার প্রতি অবশ্যই। না, আমি আজকে যখন সকালে সিদ্ধান্ত নিই রাত্রে, তখন আমি জানি এই ধরনের একটা প্রশ্ন আসবে, জিততে পারলে শেষটা ভালো হলো, হেরে গেলে হয়তো বা শেষটা উনি মানে হেরে শেষ হলো। কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে যখন এই প্রশ্নটা আসছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল যে স্টিল আই এম প্লেইং ফর বাংলাদেশ। আমি বাংলাদেশের জন্য মাঠে নামছি, একটা ম্যাচ জিতলে সেটা বাংলাদেশই জিতবে। এখানে মাশরাফির থেকে দেশ অনেক বড়। সো আমার কাছে মনে হয় না এই ম্যাচটা হেরেছি, বাংলাদেশ হেরেছে। সো এর থেকে বড় কিছু আর নাই। না, দেখেন, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের টিমটা খুব ভালো গ্রো করছে। আপনি যদি দেখেন, আমরা সব ফরম্যাটে একটু করে ইমপ্রুভ করেছি, হয়তো বা ওয়ানডেতে একটু বেশি করেছি। আমার কাছে মনে হয় এই সময় কন্ট্রোভার্সি না তৈরি করে, আমাদের সবার দেশ, আমরা সবাই চাই আমাদের ক্রিকেট সামনে এগিয়ে যাক, এবং আমরা সবাই একই দোয়া করি। সো আমার কাছে মনে হয় না এই সব নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আছে। দর্শক, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মাশরাফি বিন মুর্তজা, আমরা ছিলাম সেখানে। দর্শক, আগে জানিয়েছিলাম আমাদের সঙ্গে আজ কথা বলতে উপস্থিত আছেন বর্ষণ ভাই। বর্ষণ ভাই, মাশরাফির কথা শুনছিলাম আমরা, সে আসলে কিছুটা আবেগতাড়িত মনে হলো কিনা, নাকি বাস্তববাদী একটা সিদ্ধান্ত মনে হলো আপনার কাছে? মাশরাফি সবসময় মানে ক্রিকেটের ব্র্যান্ড, বাংলাদেশের আবেগের দিক থেকে প্রথমেই আসবে, কারণ 2 পায়ে 7টা অস্ত্রোপচার নিয়ে যে ছেলেটা খেলতে পারেন, মানে ক্যারিয়ার শুধু না, জীবনেও অনেক ঝুঁকিপূর্ণ সবসময় তার থেকে গেছে ক্যারিয়ারের শুরু থেকে, তো তার সঙ্গে আবেগ খুব বেশি যায়। কিন্তু এই যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা বহুমাত্রিক রূপ আছে। আমি আবারও বলছি, আমি একটু শুরুতে আলোচনায় যাই, যে টসে গিয়ে বা সকালের দিকে কোর্ট নিওয়াজ কিন্তু ম্যাচের মাঝখানে কথা বলছিলেন, তো ওখানে ইন্টারভিউতে উনি বলছিলেন যে আমাকে যখন সকালবেলা মাশরাফি বললো যে ও সরে যেতে যাচ্ছে, তখন আমি নিজে অবাক হয়েছি।
মানে সিদ্ধান্তটা তারপরে তো আমরা সংবাদ সম্মেলনে দেখলামই যে উনি নিজেই বললেন যে হঠাৎ করে সিদ্ধান্তটা নেওয়া। হ্যাঁ, হঠাৎ করে যখন নিয়েছেন সেটা আমরা মনেই করে নিতে পারি মাশরাফির অতীত ট্র্যাক রেকর্ডের কারণে যে আবেগী সিদ্ধান্ত। কিন্তু আবেগী সিদ্ধান্ত একটা অধিনায়ক এতদিন মানে খুব দুঃসময়ে দলের হাল ধরার পর মানে যখন উনি মানে শেষের দিকে উনি অনেক আগে থেকে আভাস দিয়ে এসেছেন যে 2017-18 বা সর্বোচ্চ হলে 2019, এটা অবশ্য অনেক বেশি বড় অঙ্ক, ওদিকে আমরা না যাই, মানে 18 পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখতাম। তারপর আরো নিশ্চয়ই তার প্ল্যান ছিল এখান থেকে দেশের থেকে যখন যাবেন উনি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিতে, তার আগেই উনি বলছিলেন যে আমার টি-20 দলটা নিয়ে অনেক প্ল্যান আছে। তো হঠাৎ করে সেই অধিনায়কই যখন টস করার সময় বলে দিবেন বা তার আধা ঘন্টা আগে থেকে নানা জায়গা থেকে হাইপ তৈরি হবে, বা আমরা আরো কয়েকদিন আগে থেকে শুনছিলাম এরকম কিছু একটা হতে পারে, কিন্তু এই জিনিসটা খুবই অবাক করা ব্যাপার। মাশরাফি নিশ্চয়ই দেশের চেয়ে তার ইন্টারেস্টকে আগে নিয়ে আসবেন না। আর মাশরাফি কি জানতেন না যে এরকম আজকে উনি সরে গেলেন, বাংলাদেশের সামনে টি-20 আর কটাই আছে, একটা ইয়াংস্টারকে জায়গা করে দেওয়ার জন্য তাকে এখনই সরে যেতে হবে কিনা, বা এই সময় সরে যাওয়াটাও খুব মানে কতটুকু সাহায্যপূর্ণ, এটাও তো একটা বড় কোশ্চেন থাকে। কারণ উনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, খুব দুঃসময়ে হাল ধরেছেন, একটা টেম্পোর মধ্যে দলটা এসছে এবং এটা খুব ভালোভাবে দৌড়াচ্ছে। এতদিন ধরে আমরা ক্রল করতাম, আমরা হাঁটতে হাঁটতে পড়ে গেছি, এখন আমরা হাঁটা শিখেছি, হয়তো দৌড়াবো খুব শিখেছি। এই ট্র্যাক রেকর্ডটা তো মাশরাফি মুশফিকদের হাত দিয়ে তৈরি হয়েছে। তো হঠাৎ করে উনি যখন এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন তখন অনেকগুলো কোশ্চেন আসে এবং খুব স্বাভাবিকভাবে সেই কোশ্চেনগুলো থাকবে। কারণ একজন, আমি আবারও বলছি, টস করতে গিয়ে একজন অধিনায়ক বলে দিবেন তার আগে যে আমার এটা টি-20-তে হচ্ছিল শেষ সিরিজ, আমি পরে চিন্তা করব। আর আমরা তো আগেও যে দেখেছি যে বিসিবি প্রধানের সঙ্গে কথা বলা ছাড়া কেউ কোনো ক্রিকেটার বা কোনো ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট কারো পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়াটা কি খুব সহজ? মানে মাশরাফি আজকে সকালে সিদ্ধান্ত নিয়েছেন আর আজকে ইমপ্লিমেন্ট করলেন তা তো না, নিশ্চয়ই এটা আরো 2-1 দিন আগে থেকে কথাবার্তা হয়েছে। আচ্ছা বর্ষণ ভাই, আপনার কি মনে হচ্ছে যে এর পেছনে কোনো প্রেসার বা এরকম কোনো কিছু থাকতে পারে কিনা? আসলে এখন আমি তো বললাম যে এমন একটা সময়ে এই উনি অবসর টি-20 অবসরের চিন্তাটা, যেহেতু আরেকটা ম্যাচ খেলবেন সেটা খুব সামনে, তো কিছু তো জল্পনা কল্পনার অবকাশ থেকে যায়। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি, 2016-র দিকে যখন 16-17 মানে এই বছরের শুরুর দিকে যখন টি-20 সিরিজটা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেললো বা ওয়ানডে সিরিজটা খেললো, বাংলা মাশরাফি হাতে ব্যথা পেয়ে চলে আসলেন। তারপরেই একটা টিভি চ্যানেলকে কিন্তু বিসিবি প্রধান বলছিলেন যে ইঙ্গিত দিয়েছেন মাশরাফি যে উনি হয়তোবা ক্যাপ্টেন্সি টি-20 থেকে সরে আসবে, কিন্তু আমি চাইনি, আমি চাই এখানে আসুক, কথা বলুক তারপরে। তো এই যে ঘুষ ফুসফাস এরকম প্রচুর কথা কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় কর্তার কাছ থেকেও শুনেছি, টিম ম্যানেজমেন্টের পার্ট থেকে কখনো কখনো প্রকাশ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে বা অপ্রকাশ্যে কাটিয়ে গেছেন। কেউ হয়তো বা ইঙ্গিতবহ কথাবার্তা বলার মধ্যে দিয়ে আবার অনেক রকম মানে করার চেষ্টা করেছেন, যেটা আরো বেশি একটা প্রক্রিয়াকে আপনার ধোঁয়াশায় পরিণত করে। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক, কারণ মাশরাফি কন্ট্রিবিউশন একদিকে, বাংলাদেশের ক্রিকেটের যে প্রসেসের কথা বলা হয় সেটার সঙ্গে কিন্তু পেশাদারিত্বের ব্যাপারটাও থাকা দরকার। আপনি মাশরাফিকে যদি এখন বাদ দিতে চান দিতেই পারেন, বা মাশরাফি যদি নিজে সরে যেতে চান নানা রকম শারীরিক কারণে বা নিজের পারিবারিক কারণে, সেখানে তো আমাদের কিছু বলার নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সেটাকেই আপনার সম্মান দেখানো উচিত। কিন্তু প্রক্রিয়াটার ব্যাপারটা কিন্তু সবসময় আমরা যদি বলতে পারি যে সাকিবের এমন ব্যাটিং করা উচিত হয়নি, মুশফিকের এমন ক্যাচ ফেলা উচিত হয়নি, তো বিসিবিরও কর্তা ব্যক্তিদের বোঝা উচিত কোন সময় কোন কথাটা বলা উচিত আর উচিত না, কোনটা দলের মধ্যে প্রেশার অ্যাডেড করবে, কোনটা করবে না। কারণ সবার পেশাদারিত্বের জায়গাটা কিন্তু সমানই থাকা উচিত। রেসপন্সিবিলিটি নিশ্চয়ই শুধুমাত্র ক্রিকেটাররা বা কোচরা গিয়ে করবেন এটা যদি ভাবি তাহলে তো ভুল হবে। ওখানে তো একটা বড় টিম ম্যানেজমেন্টের অংশ পার্ট আছে যারা বিসিবি চালায়। তো বর্ষণ ভাই, এখানে মাশরাফির একটা কথা শুনছিলাম, সে বলছিল যে আসলে সে কখনোই টি-20টা এনজয় করেন। এটা কি আপনার মনে হচ্ছে যে এই কথার পেছনে কি আসলে কোনো কথা থাকতে পারে কিনা? আসলে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটার সঙ্গে কিছুটা আমি একমত। আমি অভিষেকটা, ওনার টি-20 অভিষেকটা যেখানে শাহরিয়ার নাফিস ক্যাপ্টেন ছিলেন আমি দেখেছি খুলনায়। তো ওখানে হয় কি যে টি-20 যে ফরম্যাটের ক্রিকেট বাংলাদেশের, মাশরাফি সবসময় একটু সনাতনী, মানে একটু কনজারভেটিভ এইসব ব্যাপারে, ক্রিকেটের ব্যাপারে। তার কাছে টেস্টটা, তার কাছে সবচেয়ে, যদি তার ক্যারিয়ার শেষে মানে আন্তর্জাতিক ক্যারিয়ার তিনি যখন শেষ করবেন তখন যদি তাকে প্রশ্ন করা হয় আপনার সবচেয়ে আক্ষেপের ব্যাপার কোনটা, তখন তিনি নিশ্চয়ই বলবেন টেস্টে 5 উইকেট না। আমি আপনাকে লিখে দিতে পারি এ ব্যাপারে যে আমি টেস্টে কখনো 5 উইকেট পাইনি, 4 উইকেট পেয়েছি, সুতরাং এটা আমার সবচেয়ে। কখনোই বলবেন না যে টি-20তে আমি 6টা উইকেট পেয়েছি বা বাংলাদেশের সেরা ওয়ানডে পারফরমেন্সটা আমার কাছে ইয়েতে বোলিং স্পেলটা ছিল এক সময়, এটা কিন্তু উনি কখনো বলবেন না। হ্যাঁ, তো মানে মাশরাফির টাইপটাই এরকম। মাশরাফি তার সঙ্গে যোগ করেছেন টেকনিক্যাল ব্যাপারটা, খুব সহজে পাঞ্চ করে চলে গেছেন, হয়তো আমরা মিস করি।
যে আমার শরীর গরম হতে বা আমার হাঁটুতে যতটুকু জোর দরকার বা এটা এত দ্রুত খেলাটা চেঞ্জ হয়, শরীরও তো ধকলটা করতে হয়। আমরা দেখি 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে একটা টি-20 ইনিংস শেষ হয়ে যেতে, কিন্তু এর মাঝখানে যে ভয়ঙ্কর রকমের চাপ কাজ করে ক্রিকেটারদের শরীরে এবং মানসিকতায়, সবকিছু মিলিয়ে ব্যাপারটা কিন্তু এত সহজ না। আর মাশরাফি তো আমরা জানি যে কি পরিমাণের স্ট্রাগল করতে হয়েছে তাকে, সুতরাং টি-20 তার কাছে উপভোগ্য হবে না, এটা খুব স্বাভাবিক। সবকিছু মিলে তার শারীরিক, তার মানসিকতা, ক্রিকেটের প্রতি তার দরদ বা ক্রিকেটের ধ্রুপদীতে তার যে মনের আইডিওলজি বা আদর্শ, এটা সবকিছু মিলিয়েই। কিন্তু সে যে উনি যখন খেলতেন বা খেলেন তখন যে ওইটার প্রতি কমিটমেন্ট কম থাকে তাও তো না। আজকেও তো উনি দুটো উইকেট। তো মানে মাশরাফি এটা ওই জায়গাটাই ধরতে হবে। রোশন ভাই, এবার যদি একটু নতুন ক্যাপ্টেনের দিকে যে একটা ইঙ্গিত এসেছে, সাকিব হচ্ছেন এরকম কথা হচ্ছে যে নেক্সট ক্যাপ্টেন। আসলে বোর্ড সভাপতি যেটা বলেছেন শ্রীলঙ্কা থেকে, আমিও যতটুকু শুনলাম যে সাকিব ইজ দ্য বেস্ট পসিবল চয়েস। হ্যাঁ, আসলে এই কথাটা বলার মধ্যে এক ধরনের মানে আমি নিশ্চিত যে আগামীকালকে এটা নিয়ে আবার এক ধরনের বিসিবি প্রধান আরেকটা স্টেটমেন্ট দিতে পারেন এবং সেখানে হয়তো আমরা আনুষ্ঠানিক ঘোষণা পাবে সাকিব আল হাসানের নামই শুনবো। কারণ ওয়ানডে এবং টি-20-র জন্য মাশরাফির ডেপুটি হিসেবে তাকে আমরা দেখে এসেছি। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা সাসপেন্স রাখার কোনো কারণ নেই। মানে এটা পরিষ্কার করে দেওয়াই বরং আরো ভালো ছিল যে এটা হচ্ছে, বা এটা কালকে করলেও হতো, বা এখনই এই সিরিজের মাঝখানে না করলেই বা কি আসে যায়। আমরা তো এখানে তো আর কিছু করার নাই যে ক্যাপ্টেন্সি কালকের ম্যাচ থেকে চেঞ্জ করে দিতে হচ্ছে। তো এই সিরিজ বাংলাদেশে এসে ঘোষণা দিলেও এমন কিছু আসবে যাবে না, আর এটা আগামীকালকে পর্যন্ত ওয়েট করলেও কিছু আসবে যাবে না। কিন্তু সাসপেন্সটা আমার কাছে ব্যক্তিগতভাবে যদি বলে মনে করেন, আমি আসলে খুব মানে এখনই তৈরি করাটা ঠিক হয়নি। বলে দিলেই হয় না, বলে দিলেই হয়, সরাসরি বলে দেওয়া যেত বা দেশে এসেও একটা ঘোষণা দুটোই করা যেত। রোশন ভাই, আরেকটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে যে আজকে টিম নিয়ে যদি আবার ফিরে আসি, সেটা হচ্ছে যে 4 পেসার খেললো। আমরা এর আগেও দেখলাম হচ্ছে সাইফুদ্দিনের যে ব্যাপারটা বলা হচ্ছে, তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি করা হচ্ছে। আসলে সবকিছু মিলে কি আসলে ক্রিকেটটাকে ঠিক পথে যাচ্ছে কিনা, সামনে যেহেতু এত বড় একটা মেগা ইভেন্ট বাংলাদেশ? আসলে আমি বলি যে এইখানে বাংলাদেশের ক্রিকেট কালচারটা এখনো পর্যন্ত খুব সুদৃঢ় না। আমরা ওই যেটা বললাম যে আমরা মাত্র হাঁটতে শিখেছি, দৌড়ানোর চেষ্টা করছি। তো এটার মাঝখানে যে জায়গাটা থেকে যায় সেটা হচ্ছে মিসকমিউনিকেশন। কিছু জায়গায় আমাদের অনেক রকম কথাবার্তার হয়, হয়তোবা কোচ বলেন একরকম, ভাবেন একরকম, সেটা ইমপ্লিমেন্টেশন একরকম হয়। সবকিছু মিলে আমরা হাতুড়ি সিং এরকে একরকম ব্র্যান্ডিং করি যে ভিলেন হিসেবে, হয়তোবা তিনি সম্পূর্ণ সেটা না, কিন্তু কিছু দায়ভার তো তার থাকে। আমরা আশেপাশে টিম ম্যানেজমেন্ট বা নানা জায়গা থেকে কথাবার্তা যেগুলো শুনি, তাতে কিন্তু একটু মাঝে মাঝে চমকেই যাই যে কি ব্যাপার, একজন কোচ এরকম করেন। মানে স্বেচ্ছাচারিতার ব্যাপারটা আমি প্রকাশ্যে মানে একদম সরাসরি না বলি, যে তার কিছু জিনিস আছে একগুঁয়েমিপনা, সেটা উনি হয়তোবা চাপিয়ে দিতে চান, যেটা হয়তোবা বাংলাদেশের ক্রিকেটের মাঠে আমরা ফলাফল পজিটিভ আকারে দেখি বলে আমাদের চোখ সওয়া হয়ে গেছে আর এইসব জিনিসগুলো। এখন 4 পেসার খেলানো শ্রীলঙ্কার এই কন্ডিশনে, শ্রীলঙ্কা কটা পেসার খেলেছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা কথা, শ্রীলঙ্কা কয়টা পেসার খেলেছে। এখন শ্রীলঙ্কার ব্যাকগ্রাউন্ডটা তো হাতুড়ি সিং এর সবচেয়ে ভালো জানা, হ্যাঁ। এবং যেটা দাবি নিয়ে উনি 100তম টেস্টে বাংলাদেশকে একটা জয় উপহার দেওয়ার জন্য বড় একটা প্ল্যান করেছেন বলে আমরা জানতাম, যেখানে বাংলাদেশ আসলে 2 জন পেসার নিয়ে খেলেছেন ওই টেস্টে। 3টা পেসার একটা লুপ, মানে আমাদের প্রতিপক্ষ অধিনায়ক বলেছিলেন থারাং হেরাত যে এখানে আসলে 3 জন পেসার পরে থেকে বল সুইং করবে, সেটা তো হয়নি। মানে হাতুড়ি সিং এর পরিবেশটা খুব ভালো জানেন। তো এরকম ব্যাটিং উইকেট আসলে স্পিনারও যে খুব ভালো করেছে তাও না। এখানে সম্পূর্ণ এখন স্ট্র্যাটেজিক্যাল কারণে আমরা যতটুকু জানি, আমার কাছে যতটুকু ব্যক্তিগত খবর আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচ হাতুড়ি সিং এরকে একটা দায়িত্ব দিয়েছেন তাদেরকে দলগুলো গুছিয়ে দেওয়ার জন্য। কিছু কিছু জায়গায় সেই কারণে শাফলিং হচ্ছে। এই শাফলিংটা হচ্ছে অনেক সময় আমাদের অনেকের মানে কিছুটা ক্রিকেটীয় কারণে হোক, কিছুটা যুক্তির কারণে হোক, কিছুটা আবেগের কারণে হোক, আমরা হয়তো বা সবসময় মেনে নিতে পারি না, বা দর্শকদের অনেকে হয়তো বা মানতে পারবেন না, কিন্তু বাস্তবতা এরকমই। সেই কারণেই হয়তোবা এরকম আমরা দেখছি 4 জন পেসার, মানে 2জন তো আসলে পেস অলরাউন্ডারই বলতে পারেন আর কি, মাশরাফিকে যদি ধরি আর কি। তো সবকিছু মিলে এটা আসলে খুব মানে সুদিং কিনা এটা সময় বলে দিবে, তবে এক্সপেরিমেন্টটা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে ওয়ার্ল্ড টি-20 আগে বেশি এক্সপেরিমেন্ট হচ্ছে, এটা মনে হচ্ছে এখন। আসলে একটা টিম তৈরি করার সময় একদম 11th আওয়ারে এসে না, যথেষ্ট সময় কিন্তু আছে, আবার বলা যাচ্ছে না আবার একেবারে নাই তাও না। একটা ফরমেশন তো তৈরি করতে হবে। নতুন অধিনায়ক যখন দায়িত্ব নেবেন তখন নিশ্চয়ই তার সামনে অনেকগুলো দায়িত্বের মধ্যে একটা থাকবে দলকে আবারও নতুন করে, কারণ মাশরাফির জীবন দর্শন একরকম, তার মাঠের দর্শন একরকম, সাকিবেরও নিশ্চয়ই, যদি সাকিব হন আর কি, সাসপেন্সের ব্যাপারটা আমি ধরে নিয়েই বলছি, যদি হন তো সেক্ষেত্রে সাকিবের শোনা একরকম। সাকিবের অধিনায়কত্ব আমরা দেখেছি 2011-10 সালে, মানে 9 সালে যখন তিনি ভাগ্যচক্রে মাশরাফির হাত থেকেই অধিনায়কের মানে ভারটা নিয়েছিলেন, তখন মাশরাফি আসলে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। তো আমরা জানি সাকিব কতটুকু পারদর্শী, তার অধিনায়ক স্কিল বা তার ক্রিকেট মেধা নিয়ে কোনো কোশ্চেন নেই।
সুতরাং তারও একটু সময় লাগবে। কিন্তু এইখানে যেটা হচ্ছে যে ক্রিকেট কালচারের যে আমি দুর্বলতার কথাগুলো বলছি, মাত্রই তো শুরু হচ্ছে। আমরা তো আসলে কোচকে লিবার্টি দিতে দিতে এটাকে ফুটবল কোচ বা ম্যানেজারের পদে নিয়ে যাচ্ছি কিনা সেটাও আমাদের দেখা উচিত। যে ম্যানেজার বা ফুটবলের ম্যানেজার বা কোচ যেটাই বলি না কেন, তার যে পরিমাণের বোল্ডনেস থাকে সেখানে আসলে ফুটবলের ক্যাপ্টেন তো খুব ব্যাপার করে না, কিন্তু ক্রিকেটেও ক্যাপ্টেন অনেক বড় ব্যাপার। এখানে না হলে তো কোচদের নিয়ে বড় বড় সাহিত্য গাথা লেখা হতো, ব্যাপারটা তো না। যখন লেখা হয় অধিনায়কত্বের ভালো খারাপটা নিয়েই লেখা হয়। সুতরাং এখন যদি কোচ মনে করেন যে আমি একটা প্ল্যান করে দেবো, ওখানে কেউ এমন একজন থাকবেন দক্ষ কর্মী যিনি আমার কথায় উঠবেন বসবেন বা ইয়ে করবেন, তখন কিন্তু যিনি খুব মননশীল অধিনায়ক তারও কিন্তু অনেক কিছুতে জায়গায় করতে সমস্যা হবে। এটা আমি আশঙ্কার কথা বলছি, এটা নাও হতে পারে, বাট আমরা যা দেখছি ইদানিং সে থেকে বলছি। সামনের দিনগুলো আসলে কি হবে এটা বলা মুশকিল এখনই। বর্ষণ ভাই, আসলে যে সিদ্ধান্ত হতে চলেছে বা পরবর্তী যে টি-20 আছে, আমাদের সবারই প্রত্যাশা থাকবে হচ্ছে বাংলাদেশ সেই টি-20তে জয়লাভ করে সিরিজের সমতায় ফিরবে। এবং ভাই, ছোট করে জানতে চাবো সেটা হচ্ছে যে এই সিরিজ আসলে বাংলাদেশ টেস্ট সিরিজ সমতায় আনলো, ওয়ানডে সিরিজ সমতায়, টি-20তে আসলে সম্ভাবনা কতটুকু? 50-50 অবশ্যই। বাংলাদেশ ক্রিকেট টিম নিশ্চয়ই তাদের মাত্রই সদ্য মানে যিনি অবসর ঘোষণা দিয়েছেন সেই অধিনায়ককে খুব ভালো নোটে বিদায় দিতে চাইবে, এটাই খুব স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আমরা খুব এক্সাইটিং ক্রিকেট দেখার আশায় থাকছি। মনে হয় সম্ভব যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের কাজটা করতে পারেন, প্ল্যান মাফিক এক্সিকিউশন করতে পারেন, আর বোলাররা তাদের জায়গা মতো বল করতে পারেন, আর ফিল্ডাররা ক্যাচ না ফেলেন। মানে তিনটা ডিপার্টমেন্টে ভালো খেলেই বাংলাদেশের পক্ষে সম্ভব। ধন্যবাদ বর্ষণ ভাই, আমরা সেটা চাই বাংলাদেশ শেষ টি-20 সিরিজ জিতে অন্তত সিরিজটি সমতায় আনুক। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এনটিভির বিশেষ প্রতিনিধি বর্ষণ কবির। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ ক্রিকেটের জন্য চরম এক হতাশার খবর দিলেন মাশরাফি বিন মুর্তজা। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগারের রঙিন পোশাকের ওই অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ শেষ হলে জার্সিটা তুলে রাখবেন ম্যাশ। T20 series is going to my last race for Bangladesh cricket, and I like to thank to my BCB Cricket Control Board, to my family and friends, obviously my teammates and coaching staff, and all the supporting fans. Those have been really supporting and praying for me last 15-16 years, so I'd like to thank them. একদিন না একদিন এটা হতোই। ক্রিকেটের চরম বাস্তবতার গল্পটা অকপটে বলে দিলেন এক যোদ্ধা। লড়াই যার রন্ধ্রে রন্ধ্রে, এমন বিদায়ের ঘোষণা তিনিই দিতে পারেন। মাশরাফি অবসরের ঘোষণা দিয়েছেন। এই খবরে বাংলাদেশের ক্রিকেট উদ্যান হতাশার ছায়ায় ডুবে যাবার কথা। কিন্তু স্বস্তির বিষয়টি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে শুধু টি-20 জার্সিটাই তুলে রাখতে যাচ্ছেন ম্যাশ। টেস্ট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সাদা জার্সিতে মাঠে নামা হয়নি বহুদিন। তবে ম্যাশ খেলা চালিয়ে যাবেন ওয়ানডেতে। টি-20 ক্যারিয়ারটা মাত্র 52 ম্যাচের, কিন্তু 10 বছর তো কম সময় নয়। এতটা সময় ক্রিকেটের নবীনতম সংস্করণে বুক চিতিয়ে সংগ্রাম করে গেছেন। কখনো ইনজুরিতে ছিটকে গেছেন, আবারও ফিরে এসেছেন। এসব তার নামের সঙ্গে বহুল প্রচলিত। সেসব সঙ্গী করেই টি-20 ঘরানার সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাওয়া বাংলাদেশকে সবশেষ এশিয়া কাপে নিয়ে গেছেন ফাইনালে। ওয়ার্ল্ড টি-20তে জয়ের মুখ না দেখলেও প্রশংসা কুড়িয়েছে তার দল। আন্তর্জাতিক টি-20তে 52 ম্যাচে 39 উইকেট আছে মাশরাফির। 19 রানে 4 উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। ওয়ানডের মতো দেশের হয়ে টি-20 অধিনায়কত্বের খাতাতেও দাপট ম্যাশের। 26 ম্যাচে 9 জয়ে অধিনায়ক হিসেবে দেশের হয়ে সেরা সাফল্য। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ম্যাশ জানান, উদীয়মান ক্রিকেটারদের সুযোগ করে দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-20তে 10 বছরের বেশি সময় প্রতিনিধিত্ব করাটা গর্বের বলেও জানান তিনি। একই সঙ্গে নতুন অধিনায়কের জন্য শুভকামনা জানিয়ে রাখেন নড়াইল এক্সপ্রেস। এ প্রজন্মের কাছে লাল সবুজ জার্সিতে প্রাণপ্রিয় একনিষ্ঠ এক নেতার নাম শুধুই মাশরাফি। এই খেলাটি এমনই, পারফরম্যান্স আর অর্জন ছাপিয়ে কিছু চরিত্র বড় হয়ে ওঠে। মাশরাফি তেমনই, যার বিকল্প শুধুই তিনি। মাকসুম আলম খান, সময় সংবাদ। খেলার সময় আরো যা থাকছে। এফসি কাপের ম্যাচে এগিয়ে থেকেও মোহনবাগানের কাছে 3-1 গোলে হারল ঢাকা বাহিনী। টানা 2 ম্যাচ হেরে আসর থেকে বিদায়ের শঙ্কায় ঢাকার জায়ান্টরা। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। এদিকে হঠাৎ করে টি-20 ক্রিকেট থেকে মাশরাফির অবসরের সিদ্ধান্তে হতবাক টাইগার ক্রিকেট ভক্তরা। এই সিদ্ধান্তকে আবেগের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন তারা।
তবে মেসের এই সিদ্ধান্তের পেছনে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার দাবি ভক্তদের। পাশাপাশি অধিনায়কের দলের প্রয়োজনেই আরও কিছুদিন থেকে যাওয়ার অনুরোধও জানিয়েছেন অনেকেই। And hard hands, and that's a wonderful match to have. বাংলাদেশের ক্রিকেট যদি হয় রঙিন ক্যানভাস, মাশরাফি সেখানে রং তুলি হাতে সুনিপুণ এক চিত্রশিল্পী। হয়তো কেউ দ্বিমত করবেন না, মাশরাফি টাইগার ক্রিকেটের এ যাবৎকালের সেরা অধিনায়ক। ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই সংগ্রাম করেছেন, তাই তো ক্রিকেট পাগল জাতির কাছে তিনি শুধু ক্রিকেটার কিংবা অধিনায়কই নন, একজন যোদ্ধাও। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্তে টাইগার ভক্তদের হৃদয়ে তাই রক্তক্ষরণ তো হবেই। মাশরাফির মতো ক্যাপ্টেন বাংলাদেশ খুব কমই পাইছে আর কমই পাবে, কারণ ওনার মতো টাইগার প্লেয়ার, অ্যাকচুয়ালি বাঘের বাচ্চা প্লেয়ার ইমাজিন করা ইম্পসিবল একটা ব্যাপার। মাশরাফিকে যদি আমরা একটু সাইডে রাখতে যাই, অবশ্যই একখণ্ড একটা বাংলাদেশকে সাইডে রাখা হবে। বাংলাদেশ ক্রিকেট টিম আসলে আমার মতে মাশরাফি ছাড়া ইনকমপ্লিট। ওকে ছাড়া তো ভাবেই যায় না বাংলাদেশের ক্রিকেট টিম। মাশরাফি একমাত্র প্লেয়ার, একমাত্র মানুষ যাকে কোনো কিছু না ভেবেই ফেসবুকে লাভ রিঅ্যাক্ট দেওয়া যায়। হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত? ম্যাচ নতুনদের সুযোগ করে দেওয়ার কথা বললেও আবেগী ভক্তরা তা মানতে নারাজ। টি-20 থেকে সে নিজেই অবসর নিছে, সে কথা আসলে আমাদের বাংলাদেশের মানুষ ঠিক আছে, এটা আমি মেনে নিতে পারি না। উনি কি ওনার আবেগে আপ্লুত হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে নাকি টিম ম্যানেজমেন্ট থেকে কোনো প্রেসারে নিয়েছে, সেটা আগে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। বিশ্ব ক্রিকেটের মঞ্চে অনেক দূরে এগিয়েছে টাইগাররা, হয়তো আরো এগিয়ে যাবে, কিন্তু যারা পথিকৃৎ তারা সবসময়ই থাকবেন আদর্শ হয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাশরাফির টি-20 থেকে অবসরের স্ট্যাটাসে টাইগার ভক্তদের হৃদয় নিংড়ানো আহ্বান, পারলে আবারও ফিরে আসো ম্যাশ। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। জানাবো এফসি কাপের খবর। এগিয়ে থেকেও হার এড়াতে পারল না ঢাকা বহানি। মোহনবাগানের কাছে 3-1 গোলে হারল বাংলাদেশের ঘরোয়া লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এ নিয়ে গ্রুপ পর্বে টানা 2 ম্যাচ হারল ঢাকার জায়ান্টরা। কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় দ্রাগো মামিচের দল। 21 মিনিটে আবাহনীর হয়ে গোল করেন জনাথন ব্রাউন। এরপর দুদলই অবশ্য গোলের কিছু সুযোগ হারায়, তবে স্বাগতিকদের গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। 45 মিনিটে গোল করেন জে লাল পেথুলা। বিরতি থেকে ফিরে লিড দ্বিগুণ করে মোহনবাগান। এবার গোল করেন ভারতের ফরওয়ার্ড বলওয়ান্ত সিং। 77 মিনিটে স্বাগতিকদের হয়ে গোলের সহজ সুযোগ নষ্ট করেন কাতসুমি ইউসা। তবে সেই আক্ষেপ দীর্ঘ হতে দেননি বাংলাদেশের ঘরোয়া লিগ মাতানো সনি নর্ডে। 87 মিনিটে এই হাইতিয়ানের গোলে 3-1 ব্যবধানের জয় নিশ্চিত হয় মোহনবাগানের। প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস ক্লাবের কাছে হারের পর এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল ঢাকা বহানি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।